ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াত ইসলামের বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী কলাবাগান থেকে শুরু হওয়া মিছিলটি সোবাহানবাগ মসজিদ এলাকা ঘুরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে এসে শেষ হয়। সমাপনী সমাবেশ চলাকালে বিভিন্ন নেতা বক্তব্য দিচ্ছিলেন এবং সংবাদকর্মীরা স্বাভাবিক নিয়মে বক্তব্য সংগ্রহের চেষ্টা করছিলেন, কিন্তু এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে মঞ্চের বক্তাদের কথোপকথনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে, যা গণমাধ্যম মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। হামলার শিকার দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির জানান, সমাবেশে উপস্থিত সাংবাদিকরা দায়িত্বশীল নেতাদের বক্তব্য পাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, যাতে সংবাদ সংগ্রহের কাজ সহজ হয়। তবে একজন বক্তা সাংবাদিকদের উদ্দেশ্যে মন্তব্য করেন যে সবার বক্তব্য নিতে হবে, অন্যথায় অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। শিশির জানান, তিনি ওই বক্তব্যের প্রতিবাদ করে বলেন যে সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের কর্মী নন এবং তাদের সঙ্গে এ ধরনের ভাষায় কথা বলা উচিত নয়। তার দাবি, এর পরপরই তাকে স্বৈরাচারের দোসর বলে আখ্যা দেওয়া হয় এবং কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, তাকে রাস্তায় ফেলে কিল, ঘুষি ও লাথি মারা হয়। পরে সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হলেও তার নাক ও ঠোঁটে আঘাত লেগেছে এবং চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, শিশিরকে রক্ষা করার চেষ্টা করতে গিয়ে তিনি সহ আরও কয়েকজন সাংবাদিক হামলার মুখে পড়েন। তার অভিযোগ অনুযায়ী জামায়াতের নেতাকর্মীরা ২ দফায় সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শিশিরকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। একই ধরনের অভিযোগ করেছেন আনন্দবাজারের মাল্টিমিডিয়া রিপোর্টার জুবায়ের হোসেন। তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত কিছু নেতাকর্মীর আচরণ অত্যন্ত আগ্রাসী ছিল এবং তারা সাংবাদিকদের প্রতি অসহিষ্ণু মনোভাব প্রদর্শন করেন। সাংবাদিকদের অভিযোগ, হামলার সময় পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কার্যকর কোনো হস্তক্ষেপ করেননি। তবে এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে অবগত নন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান এবং জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা গেছে। সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, দলের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ প্রবেশ করে এমন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকতে পারে এবং বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হবে। তবে সাংবাদিকদের একাংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন এবং তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার পর সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে চলা নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একযোগে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা জামায়াত সমর্থক ১৮ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল। গত ২২ জুন তারা আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। আইন অনুযায়ী এসব পদত্যাগপত্র প্রথমে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরে রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে তাদের নিয়োগ বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হবে। বিচার অঙ্গনে একসঙ্গে এত সংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পদত্যাগকারীদের মধ্যে ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তাদের মধ্যে ইউসুফ আলী, শফিকুর রহমান, আব্দুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ইমরুল কায়েস রানা, হুমায়ুন কবির তানিম, আব্দুল কাইয়ুম ভুইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জুয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন।
তাদের সম্মিলিত পদত্যাগকে বিচার বিভাগ সংশ্লিষ্ট মহলে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী জানিয়েছেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে মতপার্থক্যের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতি না হওয়া সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ বাতিল এবং সুপ্রিম কোর্টের বিচারপতির নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা একযোগে পদত্যাগ করেছেন। অন্য পদত্যাগকারীদের বক্তব্য থেকেও জানা যায়, বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনিক কাঠামো নিয়ে সরকারের অবস্থান তাদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে। পদত্যাগকারী আইন কর্মকর্তাদের মতে, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়িত না হওয়া এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় সাংবিধানিক শাসন ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা মনে করেন, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা এবং স্বচ্ছ বিচারক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পদত্যাগপত্রে অনেকে উল্লেখ করেছেন যে বর্তমান পরিস্থিতিতে নিজেদের বিবেক এবং পেশাগত দায়িত্ববোধের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাই তারা অবিলম্বে তাদের পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানিয়েছেন। সব মিলিয়ে সাম্প্রতিক এই দুই ঘটনা দেশের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে, অন্যদিকে একযোগে 18 জন আইন কর্মকর্তার পদত্যাগ বিচার বিভাগের স্বাধীনতা, সংস্কার প্রক্রিয়া এবং সরকারের নীতিগত অবস্থান নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। এখন সবার নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, জবাবদিহিতা এবং কার্যকর সমাধানের মাধ্যমেই জনমনে তৈরি হওয়া প্রশ্ন ও উদ্বেগের উত্তর মিলবে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।